হ্যালো বন্ধুরা, আমি অমিত আছি তোমাদের সঙ্গে। আর তোমরা শুনছো ভৌতিক কথা, কিছু অনুভূতি এমন যা তোমাদেরও হতে পারে। সঙ্গে রয়েছে নেহা। বন্ধুরা, আজকে তোমরা শুনতে চলেছ দুটো ঘটনার মধ্যে প্রথমটা আমাদের মা মনসাকে নিয়ে, দ্বিতীয়টা একটা ডাক্তারের জীবনের ভয়ঙ্কর একটা অভিজ্ঞতার ঘটনা। আজকের দুটো ঘটনাই তোমাদের অবাকের সাথে সাথে ভয় পাইয়ে দেবে। তো আর দেরি কিসের, তোমরা তাড়াতাড়ি সিট বেল্ট বেঁধে নাও। এখনও যারা পাসপোর্ট করনি তারা সাবস্ক্রাইব করে পাসপোর্ট করে নাও। এখন আমরা পাড়ি দেব ভূতের রাজ্যে, যে রাজ্যে পাড়ি দিতে গেলে তোমাদের অবশ্যই কানে হেডফোনটা গুঁজে নিতে হবে। চলো এবার আমরা হারিয়ে যাই ভূতের রাজ্যে। হ্যালো দাদা ভাই, আমি মুর্শিদাবাদ থেকে শাহজাহান আবারও চলে এলাম নতুন একটা ঘটনা নিয়ে। কেমন আছেন আপনি? আশা করি আপনি অনেক ভালো আছেন, আর ভালো থাকবেনই না কেন। আপনি ভালো না থাকলে আমরা নতুন নতুন মজার ঘটনা শুনব কি করে? আমি চাই আপনি সারা জীবন এভাবেই ভালো থাকুন আর আমাদেরকে মজার মজার ঘটনা শুনিয়ে যান। অনেক শুভ কামনা রইল আপনার জন্য। দাদা ভাই, আপনাকে থ্যাংক ইউ সো মাচ আমার পাঠানো ঘটনাগুলো আপনার সুমধুর কণ্ঠে ভৌতিক কথাই পাঠ করে শোনানোর জন্য, এবং ভৌতিক কথার সকল সদস্যদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার ঘটনাগুলো এত পছন্দ করার জন্য। আমি ভবিষ্যতে আরও নতুন নতুন ঘটনা পাঠানোর চেষ্টা করব। আমি অনেক প্রার্থনা করি যে আমাদের ভৌতিক কথা পরিবার আরও অনেক বড় হোক। দাদা ভাই, আমার একটু প্রবলেম চলছিল, তাই আর কি 2 থেকে 3 মাস আমি কোনো ঘটনা শুনতে বা পাঠাতে পারিনি। এবার আমি কন্টিনিউ ঘটনা শুনব এবং ঘটনা পাঠাবো। আজকে আমি যে ঘটনাটি শেয়ার করব সেটা ঘটেছিল আমার মামিমার সাথে। ঘটনাটি ঘটেছিল আমার মামিমার মায়ের এক প্রতিবেশী বোন ও তার ছেলের সাথে। ঘটনাটা মোটামুটি আজ থেকে প্রায় 60-70 বছর আগের। তো ঘটনাটা শোনানোর আগে একটা কথা বলে দিই যে ঘটনাটা কোনো জাতি ধর্মকে ছোট করার জন্য বলছি না। এই ঘটনাটা সত্যিই ঘটেছিল, কেউ কোনো খারাপভাবে নেবেন না। ঘটনাটা যদি আপনাদের ভালো বা সত্যি বলে মনে না হয় তাহলে গল্প হিসেবে ধরে নিতে পারেন, কারণ ঘটনাগুলো যে বা যার সাথে ঘটে সেই বা তারাই একমাত্র বুঝতে পারে। তো আর বেশি কিছু না বলে ঘটনায় চলে যাচ্ছি। তো আমার সেই মামিমার মায়ের সেই বোনের নাম হচ্ছে পাতাই। ওনার এক ছেলে এক মেয়ে। অনেক বছর আগেকার ঘটনা। ওনার ছেলে মেয়ের নামটা আমার মামিমার মনে নেই, তাই জন্য এখানে অন্য নাম ব্যবহার করলাম। ওনার ছেলের নাম ঈশান ও মেয়ের নাম পারুল। ওনাকে আমি নানিমা বলেই সম্বোধন করলাম। ওনারা বাছরা নামক একটা গ্রামে বাস করতেন। ওনার হাজবেন্ড সুন্দরপুর নামক এক গ্রামে জমি কেনেন। জমি কেনার 2 মাস পর ওনারা ওই গ্রামে চলে যান এবং একটা মাটির বাড়ি তৈরি করে থাকতে শুরু করেন। বেশ কিছুদিন সব ঠিকঠাকই চলছিল। তারপর ঘটল এক ভয়ঙ্কর ও আশ্চর্য ঘটনা। তার আগে একটা কথা বলি যে ওনারা যে এলাকায় থাকতেন সেটা হলো হিন্দু পাড়া, মুসলিম খুব কমই। ওনাদের আশেপাশে হিন্দুদের বাড়ি, মাঝখানে ওদের বাড়ি। ওনাদের বাড়ির ডান পাশে একটা পাকুড় গাছ ছিল, আর সেই গাছে নাকি বাস করতেন স্বয়ং মা মনসা। আর ঘটনাটা সেই গাছকে নিয়েই। তো আমার সেই নানিমা একদিন মাংস রান্না করেন। মাংস খেয়ে মাংসের হাড়গুলো বাড়ির পেছনের এক কোণে ফেলে দিয়ে আসেন। সেদিন বিকেলে ওনাদের বাড়িতে একটা কাক এসে মাংসের একটা হাড় নিয়ে গিয়ে পাকুড় গাছের ওপর বসে খায়। দাদা ভাই, আমি আগেই বলেছি যে ওই গাছে বাস করতেন স্বয়ং মা মনসা। এইসব কাণ্ড দেখে হয়তো মা মনসার অনেক রাগ হয়। একদিন রাতে একটি সাপ ওনাদের ঘরে ঢোকেন। এদিকে নানিমা সাপ তাড়ানোর ওষুধ দেয় ঘরে। মা মনসা হয়তো আরও ক্ষিপ্ত হয়ে যায়। একদিন দুপুরবেলা হিন্দুদের মনে হয় কোনো উৎসব ছিল। কিছু ছেলের দল গান বাজনা করতে করতে ওই পাড়া দিয়ে যাচ্ছিল। সেটা দেখার জন্য ইয়াস ও পারুল ছুটে যায়। দাদাভাই, এখানে একটা কথা বলতে ভুলে গেছি যে নানিমার ছেলের বয়স ছিল 10 বছর এবং মেয়ের বয়স ছিল 6 বছর। ইয়াস ও পারুল
তারা গান বাজনা দেখে বাড়ি আসার সময় ইয়াশ দেখে যে পাকুড় গাছের পাশে একজন মহিলা দাঁড়িয়ে রয়েছে, আর সে হাতে একটা চাকু নিয়ে দাঁড়িয়ে রয়েছে আর তার দিকে তাকাচ্ছে, বলছে তাকে নাকি জবাই করবে। এসব দেখে ইয়াশ কাঁদতে কাঁদতে বাড়ি এসে তার মাকে বলে যে ওই পাকুড় গাছের নিচে লাল পাড় সাদা শাড়ি পরিহিতা এক মহিলা দাঁড়িয়েছিল আর হাতে একটা চাকু নিয়ে দাঁড়িয়েছিল, আর তার দিকে দেখিয়ে বলছে তাকে নাকি জবাই করবে। এসব শুনে সেই নানিমা ভাবে হয়তো গ্রামের কোনো মহিলা ছোট ছেলে বলে ভয় দেখিয়েছে। সেদিন বিকেল থেকে ইয়াশের অনেক জ্বর আসে। সন্ধেবেলায় তার মা ওষুধ নিয়ে আসে। ওষুধ খেয়েও তার জ্বর কমে না। এভাবে একটা রাত কেটে যায়। তার পরের দিনটাও কেটে যায়, কিন্তু জ্বর কিছুতেই কমে না। তারপর রাত হলো। রাত মনে হয় 1টা কিংবা 1:30টা হবে। তখন সেই নানিমার দরজা ধাক্কানোর আওয়াজ শুনে ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে দেখে যে তার ছেলে ইয়াশ জোরে জোরে দরজা ধাক্কাচ্ছে আর বাইরে যাওয়ার জন্য অনেক চিৎকার করছে। তখন সেই নানিমা উঠে গিয়ে দরজা কেন ধাক্কাচ্ছে জিজ্ঞেস করতে করতে যেই গায়ে হাত দিয়েছে, অমনি চোখের পলকে ইয়াশের পুরো শরীর কেমন যেন হয়ে গেল, পুরো সাপের মতো ছোপ ছোপ হয়ে গেল। কি বলবো দাদাভাই, সে কি দৃশ্য বলে নাকি বোঝানো যাবে না। একটা কথা বলে রাখি যে ওই নানিমাটা অনেক সাহসী মহিলা ছিলেন। ভয় কী জিনিস তিনি জানতেনই না। তখন তিনি কাঁদতে কাঁদতে ওকে জড়িয়ে ধরেন। তিনি সেই রাত 2টোর সময়ই মসজিদের ইমাম সাহেবের কাছে যান ওকে নিয়ে। গিয়ে উনি বলেন যে ওনার ছেলে নাকি চোখের পলকে এমন হয়ে গেল। তখন মসজিদের ইমাম বলে যে এটা কাকে নিয়ে এসেছো তুমি? তারপর উনি দেখেন, বলেন হায় আল্লাহ, এটা কি করে সম্ভব? মানুষ কিভাবে এমন হয়ে যেতে পারে? না, আমি এসব ঠিক করতে পারবো না, ওকে বাড়ি নিয়ে যাও। তখন ইনি কাঁদতে কাঁদতে ছেলেকে নিয়ে বাড়ি চলে যান। অনেক ওঝা কবিরাজকে দেখান, কিন্তু কেউই ঠিক করতে পারে না। অনেক জায়গায় দেখানোর পর একটা লোক বলে, তোমার ছেলেকে মা মনসার থানে নিয়ে যাও, তাহলে হয়তো ঠিক হলেও হতে পারে। পরের দিন সকালবেলায় সেই নানিমা তার ছেলেকে নিয়ে মনসার থানে যান। সব দেখেও শুনে সে মন্দিরের পুরোহিত বলেন, ইয়াশের উপর মা মনসার দৃষ্টি পড়েছে, তাই এমন হয়েছে। উনি আরও বলেন, সেদিন নানিমা মাংস রান্না করে খেয়ে মাংসের হাড়গুলো ফেলে দিয়েছিলেন। সেই মাংসের হাড়ের টুকরো একটা কাক পাকুড় গাছে নিয়ে গিয়ে খায়, আর ওই পাকুড় গাছেই মা মনসা থাকেন। আর সেদিন যে সাপ তোদের ঘরে ঢুকেছিল, তুই ওকে তাড়ানোর জন্য সাপ তাড়ানোর ওষুধ দিয়েছিলিস, তাই মা রেগে গিয়ে তোর ছেলের উপর দৃষ্টি দিয়েছে। তারপর সেই নানিমাটা বলেন যে এটার থেকে বাঁচার কোনো উপায় আছে কি? তখন পুরোহিত বলেন, তুই মার কাছে হাত জোর করে ক্ষমা চাইবি, আর মা তোকে দান দেবে। তখন নানিমা বলেন, কি দান? পুরোহিত বলেন, তুই ছেলে চাস নাকি দান চাস? তুই যদি দান চাস তাহলে তোর ছেলে সারা জীবন এমন থাকবে, আর এর জন্য তোরা অনেক ধনী হয়ে যাবি। আর যদি ছেলে চাস তাহলে তোর ছেলে সারা জীবনের জন্য ঠিক হয়ে যাবে। তখন সেই নানিমা বলেন, আমার দানের দরকার নেই, আমার সুস্থ ছেলে চাই। তখন সেই পুরোহিত 3 বার জিজ্ঞেস করে, তুই ছেলে চাস নাকি দান চাস? বারবার বল। তখন নানিমা বলেন, আমার সুস্থ ছেলে চাই। তারপর পুরোহিত মশাই ছেলেটিকে মাটিতে ছেড়ে দিতে বলেন। নানিমা কিছুতেই রাজি হচ্ছিল না, বলছিল, না আমি ছাড়ব না। তখন সেই পুরোহিত মশাই বলেন, কিচ্ছু হবে না, ছেড়ে দেখই না একবার। তারপর নানিমা মাটিতে ছেড়ে দেন ছেলেটাকে। তারপর সবাই দেখে অবাক, সেই ছেলেটি নিমিষেই ঠিক হয়ে যায়। তারপর পুরোহিত একটা মাদুলি দিয়ে বলেন, এটা ওর হাতে বেঁধে দিবি, আর আজ থেকে ওই পাকুড় গাছের দিকে তোর ছেলেকে যেতে বারণ করবি, আর মাংস খেয়ে মাংসের হাড় যেখানে সেখানে ফেলবি না। তারপর নানিমা ঠিক আছে বলে উনার ছেলেকে বাড়ি নিয়ে চলে আসেন। তারপর আর কিছু হয়নি। তো দাদাভাই, এই ছিল ঘটনা। ঘটনাটা যদি আপনার ভালো লাগে তাহলে আমাদের ভৌতিক কথায় পাঠ করে শোনাবেন। আর আমার কাছে আরও অনেক ঘটনা আছে, আপনি যদি বলেন তাহলে একে একে পাঠিয়ে দেব। আর একটা কথা,
ভৌতিক কথার সকল সদস্যদের উদ্দেশ্যে বলতে চাই যে আমি আগেই বলেছি, আবারও বলছি, এটা কোনো বানানো গল্প না। কারণ যারা এইসব ঘটনার সম্মুখীন হয়েছে তারাই বোঝে ঘটনার সত্যতা কতটা। লাস্টে একটাই কথা বলতে চাই, প্লিজ দাদা ভাই আমার নামটা একবার হ্যালো করে বলবেন। আমার নাম শাহজাহান। হ্যালো শাহজাহান। তো বন্ধুরা, এই ছিল একটা অবাক করে দেওয়া ঘটনা। এরকম ঘটনা আমার মনে হয় না তোমরা শুনেছ। আর ভৌতিক কথায় তো কোনো দিনই আসেনি, এটার গ্যারেন্টি আমি দিচ্ছি। ঘটনাটা খুবই ইউনিক ছিল, তাই জন্য তোমাদেরকে শুনিয়ে দিলাম। তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে দিও। তোমাদের মধ্যে এখনও যারা এই পরিবারে যুক্ত হওনি তারা যুক্ত হয়ে যেও। এখনও যারা ভাবছো যে ঘটনা পাঠাবো কি পাঠাবো না, তাদেরকে বলবো অবশ্যই ঘটনা পাঠিয়ে দাও। একটা কথা মাথায় রাখবে, এখানে সবার ঘটনায় শোনানো হয়, সেটা হোক না হাতে লেখা, সেটা হোক না ইংলিশ ওয়ার্ডে লেখা, এখানে সব কিছুই গ্রহণযোগ্য। আর একটা কথা, ভৌতিক কথা কোনো রকম অন্ধবিশ্বাস, কুসংস্কার বা কোনো রকম নেগেটিভিটিকে প্রচার করে না। ভৌতিক কথার কাজ শুধুমাত্র মানুষের জীবনে ঘটে যাওয়া ঘটনা সবার সামনে তুলে ধরা। ভৌতিক কথা কখনোই এগুলোকে প্রশ্রয় দেয় না। তো আর কথা বাড়াচ্ছি না, তোমরা তাড়াতাড়ি রেডি হয়ে যাও। এবার আমরা শুরু করতে চলেছি পরের ঘটনা। হ্যালো অমিত, কেমন আছো? আশা করি তুমি খুবই ভালো আছো। আমি কিছু ব্যক্তিগত কারণের জন্য ঘটনায় নিজের নাম ঠিক উল্লেখ করলাম না, আর স্থান, কাল, পাত্র সবটাই চেঞ্জ করে দিলাম। তোমার সাথে আগে আমার দু একবার কথা হয়েছে। তুমি আগেই জানো যে আমি পেশায় একজন ডক্টর। আমার পোস্টিং বর্তমানে একটা হসপিটালে রয়েছে। এছাড়া আমি বাড়িতেও চেম্বার করি টুকটাক। ঘটনাটি যখনকার, তখন আমি মেডিকেল নিয়ে পড়াশোনা করছি। আমার পোস্টিং ছিল পশ্চিমবঙ্গের বাইরে কোনো একটা হসপিটালে। সেখানে আমাদের কিছু প্র্যাকটিক্যালের জন্য নিয়ে যাওয়া হয়েছিল। আমাদেরকে থাকার জন্য কলেজ হোস্টেল দেওয়া হয়েছিল। বেশি হোস্টেলেই থাকতাম, যেটা ছিল একদম হসপিটালের গা ঘেঁষা। আমাদেরকে আধার রাতে ডিউটির জন্য তুলে নিয়ে যাওয়া হতো রোগী দেখার জন্য। এরকমই একদিন রাত্রিবেলা আমি আর আমার রুমমেট শুয়ে শুয়ে গল্প করছিলাম সারাদিন আমরা কি করেছি এই নিয়ে। এমন সময় আমাদের দরজায় টোকা পড়ে। আমি বুঝতে পারি হয়তো কোনো পেশেন্ট এসেছে, তাই জন্য আমাদেরকে ডাকা হয়েছে। আমরা দরজা খুলি, কিন্তু অবাক করার বিষয় ছিল দরজার ওই পাশে কোনো মানুষই ছিল না। এবারে আমি সেই হসপিটাল কাম হোস্টেলটার বিবরণ দিয়ে দিই। হসপিটালটা বেশ বড় এবং সীমানার মধ্যে অবস্থান করে। হসপিটালের বিল্ডিং এবং একদিকে ছিল আমাদের হোস্টেল। এখন তুমি বলতেই পারো যে হয়তো কোনো মানুষ দৌড়ে পালিয়ে গেছে, কিন্তু ওইখানে পালানোর মতো কোনো জায়গাই ছিল না, কারণ দূর দূর পর্যন্ত ছিল হসপিটালের সীমানা। আর আমাদের রুমটা এমন একটা জায়গায় ছিল যেখান থেকে হসপিটালের শুরুর থেকে শেষ চারিদিকটা দেখা যেত। আমরা চারিদিকে নজর ঘোরালাম, না হলের কাছাকাছি কোনো মানুষ ছিল, না মাঠ থেকে হসপিটালে যাওয়ার রাস্তায় কোনো মানুষ ছিল। তবে প্রশ্ন হচ্ছে, এখানে দরজায় কে টোকা দিল? আমরা ভাবলাম হয়তো কোনো কুকুর টুকুর এসে লেজ নিয়ে নাড়া দিয়েছে। আমি শুয়ে পড়লাম। শুয়ে আরও কিছুক্ষণ পর দরজায় টোকা মারার শব্দ। আবারও আমরা দরজা খুলে দেখলাম, কিন্তু আবারও কেউ কোথাও নেই। এমন করে প্রায় 4 থেকে 5 বার হওয়ার পর আমি আমার রুমমেটকে বললাম, আমরা দুজন দরজার দুদিকে দাঁড়িয়ে থাকব। দরজায় এবার যদি টোকা দেয়, সাথে সাথে দরজাটা খুলে দেব। সেই মতো আমরা দুজন দুই দিকে দাঁড়িয়ে পড়লাম। আর দরজায় আমরা লক করি না, যাতে এক মুহূর্ত দেরি না হয় দরজা খুলতে। এবার দরজায় টোকা পড়ল। কোনো রকম দেরি না করে প্রথম টোকার সাথে সাথে আমরা দরজাটা খুলে দিলাম। না, এবারেও কেউ নেই। এবার আমাদের একটু ভয় করতে শুরু করলো। আমরা দুজন দুজনের দিকে তাকালাম, বুঝতে পারলাম দুজনেই ভয় পেয়েছি। সে বলল, দরজা পুরোপুরিভাবে লক করে দাও, আর সারা রাত কেউ ডাকলে আমরা দরজা খুলব না। সকালবেলায় আমাদের হেডকে জানাতে হবে। রাত্রিবেলা প্রায় 10 থেকে 12 বার টোকা পড়েছিল, কিন্তু আমরা কেউই দরজা খুলিনি। পরদিন সকালবেলা আমাদের সিনিয়রকে আমরা ঘটনাটি জানাই। তিনি বিষয়টা শুনে
আমাদেরকে অতটা আমল দিতে না করে এবং তিনি একটা অদ্ভুত কথা বলেন। তিনি বলেন, কত হাসপাতালের কতই না ইতিহাস হয়, সব বিষয় কি আর মাথা ঘামালে চলে? তাহলে আর নিজেদের কাজ করতে হবে না, এখানেই বসে বসে উল্টোপাল্টা চিন্তা করতে হবে। আমরা বুঝতে পারলাম স্যার বিষয়টা জানে, কিন্তু আমরা ভয় পাবো দেখে কিছু বললেন না। আমি ডাক্তারি নিয়ে পড়াশোনা করলেও আমি ব্যক্তিগতভাবে ভূত ট্রুতের বিষয়টা ভীষণই পছন্দ করতাম। তোমার সাথে আমার কথা হয়েছে ফোনে, তখন আমি তোমাকে নিশ্চয়ই বলেছিলাম, তোমার হয়তো মনে আছে। তো এইভাবে দিনগুলো কাটছিল। ওখানে প্রায় আমাদের 2 মাসের শিফটিং ছিল। আমি লক্ষ্য করতাম যে শুধুমাত্র অমাবস্যা এবং শনিবার এই কয়েকদিনেই দরজায় টোকা পড়ত, এছাড়া বিশেষ কিছু তেমন ঘটেনি। আমরা যেদিনকে ফিরব তার ঠিক 15 দিন আগে এই ঘটনাটি ঘটে, যেটা আমাদের শিরদাঁড়া নাড়িয়ে দিয়েছিল। তো আমরা যে কদিন হসপিটালে ছিলাম তখন শুধুমাত্র সর্দি, কাশি, জ্বর এইসব বিষয় নিয়ে মানুষজন আসত। অ্যাক্সিডেন্টের কেস সেভাবে আমরা দেখিনি, কিন্তু সেদিনকে এত বাজে অ্যাক্সিডেন্টের পেশেন্ট এসেছিল যেটা তোমাকে বলে বোঝানোর মতো না। একটা কাপেল বলতে পারো, সদ্য বিয়ে হয়েছে, রাজস্থানী, হানিমুন করতে এসেছিল। একটা ভাড়া করা গাড়িতে তারা এদিক ওদিক ঘুরছিল, আর উল্টো দিক থেকে একটা 10 চাকার লরি এসে তাদেরকে পুরো পিষে দিয়ে চলে যায়। পিষে দিয়ে মানে বলতে পারো একদম পিষেই দিয়ে চলে যায়। প্রথমে অন্য একটা গাড়ির সাথে ধাক্কা লেগে ওরা এদিক ওদিক ছিটকে পড়ে যায়, আর উল্টো দিক থেকে আসা একটা 10 চাকার লরি ওদের পুরো পদক পৃষ্ঠ করে দিয়ে চলে যায়। শরীরের হাড় একটাও আস্ত থাকে না, মাথা ফেটে ঘিলু বের হয়ে গিয়েছিল। এতটাই ক্রূর পরিস্থিতি ছিল যেটা বলার মতন নয়। পেশেন্টকে যখন নিয়ে আসা হয়েছিল তখন একমাত্র আমরাই ছিলাম হসপিটালে, বাকি ডাক্তাররা ছিল না। আমাদেরকে ওখানে পাঠানো হয়েছিল চেক আপের জন্য। তুমি ভাবতে পারবে না আমি নিজে একজন ডাক্তারি পড়া ছেলে হয়ে আমার তখন রুম কোপের মধ্যে দিয়ে শিহরণ বা ভয় খেলে গিয়েছিল। ছেলেটির অবস্থা যদিও বা একটু ঠিকঠাক থাকলেও মেয়েটির অবস্থা অত্যন্ত বাজে ছিল। মেয়েটির চুল সমেত মাথার খুলি বেরিয়ে এসেছিল। ছেলেটির পরনে ছিল সাদা রঙের চেকচেক গেঞ্জি, যেটা রক্তে পুরো লাল হয়ে গিয়েছিল, আর মেয়েটির পরনে ছিল একটা 3 পিস চুড়িদার কালো রঙের। ছেলেটি এবং মেয়েটি উভয়কেই দেখতে বেশ মিষ্টি ছিল, এটা তাদের মুখের বিভৎসতার পরেও লক্ষ্য করা যায়। এখনও চোখ বন্ধ করলে আমার এই পুরো দৃশ্যটার কথা মনে পড়ে। আমরা কোনো রকম চেক আপ করে ওখান থেকে চলে যাই। এখন আমার লিখতে গেলেও শরীর খারাপ করছে ওই চিন্তা ভাবনা করে। রুমে এসে আমি আর আমার রুমমেট শুয়ে পড়ি চুপচাপ। সেদিন আমরা স্যারকে বলি যে আমরা আর কোনো কাজ করতে পারবো না। শুয়ে কোনো রকম আমরা ঘুমানোর চেষ্টা করছিলাম, কিন্তু কোনোভাবেই ঘুমোতে পারছিলাম না। আর স্বপ্নে আমি দেখতে পাই ওই কাপেলদের, যাদের ডেড বডি কিছুক্ষণ আগে আমি দেখেছিলাম, কিন্তু আশ্চর্যের বিষয় ওদের ওই বিভৎস অ্যাক্সিডেন্টের রূপ আমি দেখতে পাইনি। বরং আমি দেখেছিলাম যে ওরা হেঁটে হেঁটে আমার সাথে কথা বলতে বলতে আসছে। আমি ঘুম থেকে উঠে সোজা বসে পড়ি আর চিৎকার করে উঠি। আমি ওঠার সাথে সাথে আমার রুমমেটও চিৎকার করে ওঠে। আমরা একে অপরের মুখের দিকে তাকাই। ও আমাকে জিজ্ঞেস করে, তুই চিৎকার করে উঠেছিলিস কেন? আমি উল্টে ওকে জিজ্ঞেস করি, তুই কেন চিৎকার করে উঠলি? তখন আমি ওকে সব ঘটনা বলাতে ও অবাক হয়ে গেল। বলল, হ্যাঁ, আমিও তো এরকম স্বপ্ন দেখেছি যে আমার দিকে কেউ এগিয়ে এগিয়ে আসছে আর হাসছে। ভয়ে আমাদের গলা শুকিয়ে যায় যে দুজন মিলে এক স্বপ্ন কিভাবে দেখলাম। আমরা দরজা খুলে বাইরে বেরিয়ে আমাদের সিনিয়রকে জানাতে যাব। দরজা খুলে দেখি চারিদিকে পুরো নিস্তব্ধ, অথচ আমাদের মনে আছে আমরা যখন রুমে এসেছিলাম তখন সবে বিকেল 4-5টা বেজেছে হয়তো। আমরা একে অপরের মুখ চাওয়াচাই করি, আর আমি ওকে বলি, আর এখন বাইরে বেরিয়ে কাজ নেই, জায়গাটা মোটেও ভালো লাগছে না আমার, চল রুমে গিয়ে শুয়ে পড়ি। সেদিন আমরা খাবার খেতে পারিনি, আমাদের দুজনের প্রচণ্ড সাফোকেশন হচ্ছিল। আমরা সারা রাত আমাদের রুমের আলো জ্বালিয়ে রেখেছিলাম। মাঝরাতে আমার মনে হলো যেন কেউ আমার বুকের ওপর চেপে বসেছে। আমি প্রচণ্ড কাঁপছিলাম, অনেকবার চেষ্টা করছিলাম তার থেকে নিজেকে ছাড়ানোর,
কিন্তু কোনোভাবেই ছাড়াতে পারছিলাম না। আবার সেই দরজায় টোকা পড়ার আওয়াজ শুনতে পেলাম। যেই না দরজায় টোকা পড়ল, সাথে সাথে আমার বুকের চাপটা কমতে শুরু করলো। দরজায় টোকার আওয়াজ শুনতে পেয়ে আমার রুমমেট উঠে বসলো। আমাকে বলল, দরজাটা খুলবি নাকি? আমি বললাম, না না, দরজা খোলার কোনো দরকার নেই। এরপর আমি বললাম, জানিস, আমার বুকের ওপর কিছু একটা চেপে বসেছিল। তখন সে আমাকে উত্তর দিল, তোমার আমার একই অনুভূতি হচ্ছে কেন বলো তো? আমাকে বলতে পারবে? আমার এইমাত্র মনে হলো কেউ যেন আমার বুকের ওপর চেপে বসেছে, আর দরজায় টক টক করার সাথে সাথেই বুকের চাপ ভাবটা কমে গেল। আমি বললাম, আজকে আর সারা রাত ঘুমাবো না, সকাল হতেই স্যারকে বলে আমরা বাড়ি চলে যাব, আর এখানে থাকা কোনোভাবেই সম্ভব হচ্ছে না। ও আমার কথায় সম্মতি দিল। পরদিন সকালবেলা আমরা আমাদের স্যারকে বললাম, স্যার, আমরা এখানে থাকতে পারছি না স্যার, আমাদের বাড়ি পাঠানোর ব্যবস্থা করুন। কারণ জিজ্ঞাসা করাই আমরা সব ঘটনা স্যারকে খুলে বললাম। স্যার আমাদেরকে আশ্বস্ত করে বলল, তোমাদের সাথে না হয় এইটুকু ঘটনা ঘটেছে, তবে এই 2 মাসে আমার সাথে যে ঘটনাগুলো ঘটেছে সেটা শুনলে তোমরা তো উন্মাদ হয়ে যেতে। আমরা স্যারকে জিজ্ঞেস করলাম, কেন স্যার, আপনার সাথে কী এমন ঘটনা হয়েছে? স্যার তখন আমাদের বলতে শুরু করলো, তোমাদের তো হোস্টেলে থাকার ব্যবস্থা করা হয়েছে, কিন্তু আমরা তো হসপিটালেই থাকতাম। প্রতিদিন সন্ধ্যের পর সমস্ত পেশেন্টরা শুয়ে পড়তো, আর আমাদের কেবিনেই থাকতে হতো, কেবিনেই শুতে হতো। একদিন মাঝরাতে হঠাৎ করেই আমার ঘুমটা ভেঙে যায় কিছু বাইরের কোলাহলের শব্দ শুনে। আমি উঠে দেখি কেবিনের বাকি যারা ছিলেন প্রত্যেকে উঠে গেছে। আমি বুঝতে পারি হয়তো বাইরের কোনো পেশেন্ট পার্টি এসেছে এবং তারা কোলাহল করছে। আমরা বাইরে যাই, গিয়ে দেখি একটা 90% পড়ে যাওয়া পেশেন্টকে নিয়ে এসেছে। আমি স্যারকে থামিয়ে দিয়ে বললাম, হ্যাঁ হ্যাঁ স্যার, মনে পড়েছে কেসটার কথা। স্যার বলল, হ্যাঁ, একটা বাচ্চা মেয়ে পড়ে গিয়েছিল, বাচ্চাটিকে বাঁচানো যায়নি। মেয়েটিকে যখন নিয়ে আসা হয়, মেয়েটির অবস্থা প্রচণ্ড খারাপ ছিল। বাড়ির লোককে বলি পুলিশকে খবর দিতে, আর আমি একদম সময় নষ্ট করিনি পুলিশ আসার, কারণ একটা বাচ্চা মেয়েকে বাঁচানো পুলিশ কেস হওয়ার থেকে অনেক আগে। ওকে তাড়াতাড়ি করে ওয়ার্ডে নিয়ে যাওয়া হয় এবং চিকিৎসা শুরু করা হয়। এতটাই বাচ্চাটা পড়ে গিয়েছিল যে তার মুখ পর্যন্ত কিছুই বোঝা যাচ্ছিল না। মাথার চুল থেকে পায়ের নখ অবধি সম্পূর্ণটাই পড়ে গিয়েছিল, কোথাও এমন একটা অংশ নেই যেটা নর্মাল ছিল। ওর প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করে আমি ওয়ার্ড থেকে বের হব, এমন সময় আমি দেখতে পারি যে একটা 8 থেকে 10 বছরের বাচ্চা মেয়ে ওয়ার্ডের সামনে থেকে চলে গেল। এত রাতে একটা ওইটুকু বাচ্চা হসপিটালের এদিক ওদিক ঘোরাটা একদমই সেফ বিষয় না। তাই আমি বাচ্চাটিকে ডেকে জিজ্ঞাসা করলাম, শোনো, একটু এদিকে শোনো। বাচ্চাটি আমার সামনে এলো। বেশ মিষ্টি, সুন্দর কালো কালো কোকড়া চুলওয়ালা একটা মেয়ে, রাজস্থানীদের মতো গরম। বুঝলাম এলাকারই মেয়ে। তারপর আমার মনে পড়ল হয়তো পেশেন্ট পার্টির কারোর মেয়ে হবে। আমি ওকে জিজ্ঞাসা করলাম, তুমি এত রাতে এখানে ঘোরাফেরা করছো বাবু? তোমার মা বাবা কোথায়? আমাকে বাচ্চাটি আদো আদো কণ্ঠে হিন্দিতে বলল, আমাকে তো এখানে নিয়ে আসা হয়েছে, আমি কি নিজের থেকে এসেছি নাকি? আর এখন আমি চলে যাই, আমার ভালো লাগছে না, প্লিজ আমাকে যেতে দাও। আমি বললাম, কে তোমাকে নিয়ে এসেছে? আর যদি নিয়েই বা আসে, তুমি একা একা কেন ঘুরছো? তখন সে আমাকে বলে, তোমাকে আমি এত কথা বলতে পারবো না, আমাকে অনেক ব্যথা দিয়েছো তুমি আমাকে আর ব্যথা দিতে পারবে না, আমি চললাম। উত্তর দিতে যাব যে আমি তোমাকে কখন ব্যথা দিয়েছি, তখনই বাচ্চাটা কোথাও যেন চলে গেল। কিছু বুঝতে পারলাম না আমার সাথে হলোটা কি। ঘটনাটা না দেখার ভান করে চলে এলাম। কিছুক্ষণ বাদে নার্স এসে আমাকে খবর দিল যে বাচ্চাটি মারা গেছে বেশ কিছুক্ষণ আগে। আমরা পরিবারের লোককে খবর দিলাম। পরিবারের লোকজন আসলো। যেহেতু বাচ্চাটি হসপিটালে মারা গেছে, তাই জন্য ওর ডেথ সার্টিফিকেট ওখান থেকেই নিতে হবে। আমি বাড়ির লোককে বললাম যে বাচ্চাটির প্রপার ডকুমেন্ট নিয়ে সেখানে জমা দিতে। ওর বাড়ির লোক ডকুমেন্ট নিয়ে আসলো। বাচ্চাটার ছবি দেখে আমি সম্পূর্ণভাবে অবাক হয়ে গেলাম। এটার কেউ নয়, এটা সেই বাচ্চাটা যাকে আমি তখন দেখেছিলাম, যে আমাকে বলেছিল, আমাকে তুমি ব্যথা দিচ্ছ, আমাকে আর কেউ ব্যথা দিতে পারবে না। আমি সব প্রশ্নের উত্তরগুলো একে একে পেতে শুরু করলাম। যখন আমি ওর চিকিৎসা করছিলাম, বেশ কয়েকবার ওকে নড়াচড়া করানো হয়েছে,
তাই জন্যই আর কি সে ভীষণ ব্যথা পাচ্ছিল। আমি বাড়ির লোককে জিজ্ঞাসা করলাম বাচ্চাটা এমনভাবে পড়ল কী করে। বাচ্চাটির মামার বাড়ির লোক ওকে নিতে এসেছিল। বাড়ির লোক বলল যে ওর সৎমা ওকে পুড়িয়ে মেরেছে। পুলিশে যেহেতু আগের থেকেই খবর দেওয়া হয়েছিল, তাই তারা মেয়েটির সৎমা এবং বাবাকে তুলে নিয়ে যায়। আমার কথা হচ্ছে, এখানে তোমরাই উত্তর দাও। আমি যে বাচ্চাটাকে কোনোদিনও স্বচক্ষে দেখিনি, আবার তোমরাও ওর ডেড বডিটাকে দেখেছো, তোমরা কি কেউ ওর মুখের কল্পনা করতে পারবে? কল্পনা করলেও তোমরা পোড়া মুখের কল্পনা করতে পারবে? আর সবচেয়ে বড় বিষয়, ওর মাথার কোনো চুল ছিল না যখন ও পুড়ে গিয়েছিল। আর আমি মেয়েটিকে যখন দেখেছিলাম তখন মেয়েটি একদম সশরীরে ছিল। এখন আমার কাছে প্রশ্ন হচ্ছে, আমি যে মেয়েটাকে কোনোদিনও দেখিনি, তার সুস্থ মুখ আমি কি করে কল্পনা করব? স্যারের কথা শুনে আমরা প্রচণ্ড ভয় পেয়ে যাই। স্যারকে আমরা কি বলবো? তার আগে স্যার বলে, আর 2 দিনেরই ব্যাপার, 2 দিন তোমরা এখানে থেকে যাও, কেউ রাত্রিবেলা ডাকলে খুলবে না দরজা। আসলে অবঘাতে মৃত্যুগুলো এরকমই হয়। আমরা নিজেরাও ডাক্তার হয়েও এরকম বিভিন্ন রকম এক্সপিরিয়েন্স করে থাকি। কম বেশি প্রত্যেকটা ডাক্তারই এরকম ঘটনার সম্মুখীন হয়েছে। কেউ মানে, কেউ মানে না, আবার কেউ মেনেও জিনিসটা না মানার ভান করে চলে। অনেকে মনে করে যে ভূতে বিশ্বাস করা বা আত্মায় বিশ্বাস করা মানে হচ্ছে কুসংস্কার, কিন্তু আমি সেটা একদমই মনে করি না। অমিত, আমি মনে করি যদি মানুষ এক্সিস্ট করে, যদি ঈশ্বর এক্সিস্ট করে, তবে পৃথিবীতে ভূত বা আত্মারাও এক্সিস্ট করে। অনেকটা বড় হয়ে গেল ঘটনাটা। আমি আশা করছি তুমি পড়ে শোনাবে। যদি তুমি পড়ে শোনাও, তবে আমি আমার ডাক্তারি জীবনে ঘটে যাওয়া অনেক ঘটনা তোমার সাথে শেয়ার করব। এরকম অজস্র ঘটনা আমার স্টকে রয়েছে। তুমি যদি বলো, তবে আমি নিশ্চয়ই শেয়ার করব তোমার সাথে। ধন্যবাদ, তুমি খুব ভালো থেকো, অনেক বড় হও জীবনে। বন্ধুরা, এই ছিল আজকের 2টো ঘটনা। আশা করছি 2টো ঘটনাই তোমাদের বেশ লেগেছে। কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। তোমাদের মধ্যে এখনও যারা এই পরিবারে যুক্ত হওনি, তারা যুক্ত হয়ে যেও। চলো, আর কথা বাড়াচ্ছি না, একদম সরাসরি চলে যাচ্ছি শাউট আউট পর্বে। শেষের এপিসোডে ফার্স্ট কমেন্ট করেছে সোমা দাস, লিখেছে জিও বস, এরকম ঘটনাই তো শুনতে চাই। সেকেন্ড কমেন্ট করেছে সুমন দেব বর্মন, লিখেছে হ্যালো দাদা, হ্যালো। থার্ড কমেন্ট করেছে ডিজে ভ্লগার অনিশ, লিখেছে থ্যাংক ইউ দাদা আগের দিন এত ভয়ের একটা ঘটনা শোনানোর জন্য। তারপরে কমেন্ট করেছে এসকে বশির, বিশ্বজিৎ দাস, কাকুলি সর্দার, অক্ষয় অধিকারী, হাবিবুর রহমান, লিখেছে কেমন আছো দাদা? ভালো আছি গো, তুমি কেমন আছো? তারপরে কমেন্ট করেছে সুদীপা দাস, গীতা গোস্বামী, চুমকি ঘোষ, বনশ্রী, রাকেশ এইচডি, ফিশিং লাইফ, পল্লবী পাত্র, শান্তনু সরকার, নন্দিনী রয়, গৌতম বেরা, রেখা পাসমান, পম্পা মহন্ত, লিখেছে একবার হ্যালো করে বলতে। হ্যালো পম্পাদি। তারপরে কমেন্ট করেছে সুমিত মান্না, মিষ্টি পাখি, দীপ বাগচি, সুমিত ঘোষ, মনিকা ত্রিপুরা, কুমারেশ হাজরা, কার্তিক মণ্ডল, রঞ্জিত দাস, সিঙ্গিং স্টার কবিতা, বাংলা কার্টুন পাপড়ি দোলা, রিয়া সরকার, সমাদ্রি দেব, প্রভাত রাজা, রাকেশ মণ্ডল, দেবরাজ ভট্টাচার্য, লিখেছে ভাই কয়েকদিন নাইট ডিউটি ছিল, তাই টাইম মতো শুনতে পারিনি, তবে প্রতিটা ঘটনায় শুনেছি, খুবই ভালো, আজ সময় মতো চলে এসেছি, থ্যাংক ইউ গো। তারপরে কমেন্ট করেছে গৌরী দাস, সুমিত মান্না, পাপড়ি চক্রবর্তী, গগন দেবনাথ, সমী বিশ্বাস, আশিস কোলে, মজার রাজা, পিনাকি ভদ্র, শঙ্কর চক্রবর্তী, অর্পিতা ভ্লগ, লিখেছে দাদা চলে এলাম ভয় পেতে, জানি আজ একটু লেট হয়ে গেল, যাই হোক কানে হেডফোন দিয়ে ঠান্ডার মধ্যে ভৌতিক কথার ঘটনা শোনার মজাই আলাদা। হ্যাঁ গো, হেডফোন নিয়ে আমি 100% বলতে পারি তোমরা একটা আলাদা মজা পাবেই পাবে। তারপরে কমেন্ট করেছে সুরজ পাত্র, রিন্টু বুনিয়া, গণেশ মাঝি, জয়শ্রী গুপ্তা, সঙ্গমিত্র রয়, অঙ্কিতা দাস, স্নেহাশিস রয়, কৃষ্ণা হালদার, কার্তিক সাহা, দীপ ঘোষ, আকাশবাণী সঙ্গীতাম, প্রতনু ব্যানার্জি, জয় সাধু খান, দেবলীনা, লিখেছে অন্ধকার রাত, তোমার ভয়েসে ঘটনা আর কানে হেডফোন প্লাস পাশে ভূতের সেই ফিলিংস, থ্যাংক ইউ সো মাচ। তারপরে কমেন্ট করেছে অভিজিৎ দাস, সাম্য, লিখেছে হাই করে বলতে, হ্যালো সাম্য। তারপরে কমেন্ট করেছে ঋতু কুমার, আর্ট লাভার, এরকম আরও অসংখ্য প্রিয় মানুষেরা আমাদের শেষের এপিসোডে কমেন্ট করেছে, যাদের কমেন্ট আমি আর চাইলেও পড়তে পারছি না। তো আজকের মতন এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো ঘটনা নিয়ে।